Hello, my dear student. What about you? You are very welcome to the online classes of Rangunia Model Multilateral Pilot High School. This is Chandan Dotto, Assistant Teacher English. Today, I have come here again taking an important topic which is narration, and it is also about narration part 2. Some previous day we have taken a class based on narration which is named narration 1. Today I am teaching you narration part 2. So dear student, I ask for cooperation from everybody. Now let's start our today's topic, which is narration. So let's start our today's class. প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা গত ক্লাসে ন্যারেশনের প্রাথমিক ধারণা দিয়ে একটা ক্লাস শুরু করেছিলাম। সেই ক্লাসে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্স পর্যন্ত গিয়ে ওই ক্লাসটা রীতি টেনেছিলাম। এই পর্যায়ে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সের পরে যে সেন্টেন্সটার আসলে পরিবর্তন আমাদের করতে হবে, আমরা সেই সেন্টেন্সটা নিয়ে আসলাম। সেটা হলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত দুই ধরনের হয়ে থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় ধরনের হয়? দুই ধরনের। ইংরেজি সাহিত্যে দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স লক্ষ্য করা যায়। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো যে ইয়েস নো কোয়েশ্চেন, আরেকটা হলো যে ডাব্লিউএস কোয়েশ্চেন। এখন আমাদেরকে জানতে হবে আসলে ইয়েস নো কোয়েশ্চেন কোনটা, ডাব্লিউএস কোয়েশ্চেন কোনটা। আমরা এখানে একটা বাক্য লিখলাম যে আ হকার সেড টু মি। একজন হকার কিংবা ফেরিওয়ালা সেড টু মি, আমাকে বলেছিল, ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এনি নিউজ পেপার, কোনো সংবাদপত্র। এখন দেখো, এই প্রশ্নটা যখন আমাকে করা হলো, আমি স্বাভাবিকতই উত্তরটা কি দিব? ইয়েস অর নো। তাহলে যে প্রশ্ন আমাকে কিংবা তোমাকে করা হলে উত্তরটা দিতে হবে যে ইয়েস অর নো বলে, সেই প্রশ্নটাই হলো যে ইয়েস নো কোয়েশ্চেন। আমরা ইয়েস নো কোয়েশ্চেন আরও সহজে বুঝতে পারবো যদি তোমরা দেখো যে বাক্যটা প্রশ্নবোধক, সেই বাক্যটার শুরু অক্সিলারি ভার্ব দিয়ে। যেই সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়, হেল্পিং ভার্ব দিয়ে শুরু হওয়া সব প্রশ্নবোধক বাক্য হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। তাহলে এই প্রশ্নবোধক বাক্যটা আমরা একটু দেখি। ডু, এটা কি এখানে অক্সিলারি ভার্ব। এটা কোন টেন্সের অক্সিলারি ভার্ব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ডু। এই বাক্যটা কোন টেন্সে পড়ছে? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়ছে। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন বুঝে গেলাম যে বাক্যের শুরুতে, যে বাক্যটার শুরু অক্সিলারি ভার্ব দিয়ে হয়, সেটাই হলো যে ইয়েস নো কোয়েশ্চেন। অথবা যে প্রশ্নটা আমাকে করা হলে কিংবা তোমাকে করা হলে তোমাকে উত্তরটা দিতে হবে ইয়েস অথবা নো দিয়ে, সেই কোয়েশ্চেনটাকে বলা হবে যে ইয়েস নো কোয়েশ্চেন। ওকে, যখন বাক্যটা আমরা দেখি যে প্রশ্নবোধক বাক্য, সেক্ষেত্রে ইনডাইরেক্ট ন্যারেশন করার ক্ষেত্রে আমাদের এই সেড টুটাকে পরিবর্তন করে আস্কড করতে হবে। তাহলে এ হকার, ওকে, সেড টু এর পরিবর্তে আস্কড। এখন কথা হচ্ছে, আমি সেড টু এর পরিবর্তে এখানে আস্কড কেন দিলাম? আসলে এটা তো একটা প্রশ্নবোধক বাক্য। প্রত্যেকটা প্রশ্নবোধক বাক্যে কিছু জানতে চাওয়া হয়, কিছু জানার জন্যেই প্রশ্নবোধক বাক্য হয়। কিছু জানতে চাচ্ছে কেউ, সেজন্যই আসলে প্রশ্নবোধক বাক্য এটা। তাহলে এই আস্কড মানে কি? জিজ্ঞাসা করা।
সেজন্য আমরা রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করে আস্কড করলাম, যে এ হকার আস্কড, এরপরে বসাতে হচ্ছে মি। আস্কড এখন এটা রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে এ হকার, যেটা থার্ড পারসন, আর এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো যে মি, যেটা এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট। ওকে, এরপর এই কমা এবং ইনভার্টেড কমা কখনো ইনডাইরেক্ট নারেশনে যাবে না, তাহলে আমাদেরকে সেটা তুলে ফেলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এটাও তো একটা বাক্য, এটাও একটা বাক্য, একটা বাক্যের সাথে আর একটা বাক্য এখন আমরা যুক্ত করব, তাহলে যুক্ত করতে গেলেই আমাদেরকে জয়নিং ওয়ার্ড আনতে হবে অথবা লিঙ্কিং ওয়ার্ড আনতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আসলে অনেকগুলো তো লিঙ্কিং ওয়ার্ড আছে, জয়নিং ওয়ার্ড আছে, আমি কোন লিঙ্কিং ওয়ার্ডটা অথবা কোন জয়নিং ওয়ার্ডটা এখানে ব্যবহার করব? ওই আমরা প্রথমেই বলেছিলাম, যেহেতু এই বাক্যটা ইয়েস নো কোশ্চেন, যেহেতু এই বাক্যটা সরাসরি হেল্পিং ভার্ব দিয়ে শুরু, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, সেহেতু আমাদেরকে আনতে হবে ইফ। তাহলে যদি প্রশ্নবোধক বাক্যটা ইয়েস নো কোশ্চেন হয়, তাহলে আমাদের কি আনতে হবে? ইফ। কিছু কিছু বইয়ে মানে এক্ষেত্রে ওয়েদারও আমরা আনতে পারি, তবে সুবিধার্থে, সবার সুবিধার্থে আমরা কি ইউজ করলাম? ইফ। তাহলে এ হকার আস্কড মি ইফ। এখন প্রশ্ন হচ্ছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে ইফের পর আমি কি বসাবো? ইফের পরে এই বাক্যটার সাবজেক্টটা বসাতে হবে। এখন এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কোনটা? অবশ্যই ইউ। সাবজেক্ট চেনার একটা সহজ উপায় বলে দিচ্ছি। ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে যেই জায়গাটাতে আমি অক্সিলারি ভার্ব দেখব, ঠিক অক্সিলারি ভার্বের পরপরেই যে শব্দটা থাকবে সেটাই হলো যে সাবজেক্ট। তাহলে বাক্যের সাবজেক্ট কি? ইউ। এবং ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। এই সেকেন্ড পার্সন হওয়ায় এই সেকেন্ড পার্সন কাকে অনুসরণ করবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। এখন রিপোর্টিং ভার্বের অবজেক্ট তো মি। এখন আমরা জানি যে যাকে অনুসরণ করে তাকেই বসাতে হয়। এখন কথা হচ্ছে, এটা তো অবজেক্ট, আমি তো ইফের পরে নতুন আরেকটা বাক্য শুরু করব। এখন নতুন আরেকটা বাক্য যখন শুরু করতে যাচ্ছি, তাহলে আমি কি তখন প্রনাউনের অবজেক্ট ফর্ম দিয়ে বাক্যটা শুরু করতে পারবো না? তাহলে আমাকে কি করতে হবে? এই প্রনাউনটার, এই অবজেক্ট ফর্মটার সাবজেক্ট ফর্ম ইউজ করতে হবে, সেটা হলো যে আই। ওকে, তাহলে এ হকার আস্কড মি ইফ আই। আই সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, সেটা আমরা জানি। ওকে, এ হকার আস্কড মি ইফ আই। যখনই আমি সাবজেক্টটা বসালাম, এরপরে টেন্স অনুযায়ী পরিবর্তনটা শুরু করব। এটা খুব ইম্পর্টেন্ট কথা, যে আমি যে মাত্র সাবজেক্টটা বসালাম, এরপর থেকে আমি চিন্তা করব যে এখন টেন্স অনুযায়ী আমার পরিবর্তনটা শুরু করতে হবে। তো এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটাকে আমাদের নিয়ে যেতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন আমাদের নিব, আমাকে একটু ভাবতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কীরকম। সেখানে বলা হয়েছে সাবজেক্ট, তাহলে আমি সাবজেক্ট বলে দিছি, বসেছি। এরপরে বলা হচ্ছে কি? ভার্বের পাস্ট ফর্ম। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা যেটা যে ভার্বের পাস্ট ফর্মটা বসাই, সেই ভার্বটা হলো যে মূল ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এই বাক্যটার মধ্যে মূল ভার্ব কোনটা? ওয়ান্ট। তাহলে ওয়ান্টের ফার্স্ট ফর্ম কি? ওয়ান্টেড। ওকে, তাহলে এ হকার আস্কড মি ইফ আই ওয়ান্টেড, বাকিটা লিখে দিতে পারলাম এনি নিউজ পেপার। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতেছি। যখন বাক্যটা ডিরেক্ট ন্যারেশন ছিল, তখন বাক্যটা ছিল যে ইন্টারোগেটিভ। এখন বাক্যটাকে যখন আমরা ইনডিরেক্ট করলাম, তখন সেই বাক্যটা হয়ে গেল যে অ্যাসারেটিভ। কেমনে করে অ্যাসারেটিভ হয়েছে এটা আমরা একটু দেখি। আমি ইফ বসানোর পরে সরাসরি সাবজেক্টটা নিয়ে আসছি। আমি কি অক্সিলারি ভার্বটা আনছি? না, আমি এখানে অক্সিলারি ভার্বটা আনি নাই, আনছি যে কোনটা? সাবজেক্টটা। তো আমি এই বাক্যটা শুরু করছি কি দিয়ে? তাহলে সাবজেক্ট দিয়ে শুরু করে দিছি। তাহলে যখন এই বাক্যটা সাবজেক্ট দিয়ে শুরু করলাম, যখন এই বাক্যটা আমরা সাবজেক্ট দিয়ে শুরু করলাম, তখন থেকেই অ্যাসারেটিভ হওয়া শুরু হয়ে গিয়েছে। তাহলে কোনো প্রশ্নবোধক বাক্য আর প্রশ্নবোধক থাকে না যদি সেটাকে আমরা কি করি? ইনডিরেক্টে নিয়ে যাই।
আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এই বাক্যটা এখন ইনডিরেক্ট হলো। হ্যাঁ, সবার এখানে মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এই ডুটা কোথায় গেল? এটা তো ডিরেক্ট ন্যারেশনে ছিল, ইনডিরেক্ট ন্যারেশনে তো এই ডুটা তো আমরা দেখতেছি না। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো যে আমরা বললাম যে প্রশ্নবোধক বাক্য হয়ে যায় কি অ্যাসারেটিভ। ওরা এই বাক্যটা প্রশ্নবোধক, প্রশ্ন করার জন্যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব দরকার হয়। তাহলে সেজন্য ওরা প্রশ্নবোধক বাক্যে প্রশ্ন করার জন্য সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা আনছে, হেল্পিং ভার্বটা আনছে। এখন যখন আমি সেটাকে ইনডিরেক্ট করলাম, আমি কি সেটা আর প্রশ্ন করছি? না, তখন সেটা কি করে ফেলছি? অ্যাসারেটিভ। তাহলে অ্যাসারেটিভে এই হেল্পিং ভার্বের তো আর কোনো কাজ নাই, সেজন্য এটা এখানে নাই। এরপর আমরা যাচ্ছি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, হোয়াই হ্যাভ ইউ মেড এ নয়েজ ইন দ্য ক্লাস। তাহলে এই বাক্যটা সরাসরি এটার মতো নয়, এটার মধ্যে একটু পরিবর্তন হয়েছে। সেটা হলো যে এই বাক্যটার শুরুতে একটা অক্সিলারি ভার্ব আছে, আর এই বাক্যটার শুরুতে একটা ডাব্লিউএস ওয়ার্ড আছে। তাহলে এই বাক্যটার শুরুতে যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড আছে, তাহলে এই প্রশ্নবোধক বাক্যটাকে আমরা বলবো ডাব্লিউএস কোয়েশ্চেন। এখন একটা বাক্য যে ডাব্লিউএস কোয়েশ্চেন, সেটা চেনার কয়েকটা উপায় আছে। আমি তোমাদের সুবিধাতে দুই একটা বলতেছি। দেখো, এই বাক্যটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়েই শুরু, সেজন্য এটা ডাব্লিউএস কোয়েশ্চেন। অথবা যে প্রশ্নটা আমাকে কিংবা তোমাকে করা হলে সেটার উত্তর আমরা কখনো শুধু ইয়েস শুধু নো এটা বলে দিতে পারবো না। তাহলে এই প্রশ্নটাই যখন আমাকে করছে বা আমি ছাত্রছাত্রীকে করতেছি, হোয়াই হ্যাভ ইউ মেড এ নয়েজ ইন দ্য ক্লাস, কেন তোমরা ক্লাসের মধ্যে গোলমাল করেছ? ওরা আমাকে ইয়েস বলতে পারবে, নো বলতে পারবে না, ওরা আমাকে একটা তথ্য দিবে কেন ওরা গোলমাল করেছে, এ বিষয়ে ওরা আমাকে জানাবে। তাহলে ডাব্লিউএস কোশ্চেন হলো যে ওই সমস্ত কোশ্চেনগুলা, যে সমস্ত প্রশ্নগুলা করা হলে তোমাকে অবশ্যই একটা তথ্য দিতে হবে, সেটাই হলো যে ডাব্লিউএস কোশ্চেন। ধরে নাও আমি বললাম হোয়াট ইজ ইউর নেম, তোমার নামটা কি? এখন তুমি আমাকে ইয়েস বলতে পারবা, নো বলতে পারবা না, তোমার নামটা কি সেটা আমাকে বলতে হবে। তাহলে ডাব্লিউএস কোশ্চেনে একটা তথ্য আমাদেরকে দিতে হয় সব সময়। ওকে, এখন এইটা প্রশ্নবোধক বাক্য। আমরা ঠিক আবার দ্য টিচার সেড টু এর পরিবর্তে তাহলে লিখতে হবে আস্কড দ্য স্টুডেন্টস, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস। এরপর কমা, ইনভার্টেড কমাগুলো উঠে যাবে, উঠে গিয়ে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে অবশ্যই ডাব্লিউএস ওয়ার্ডটাই বসাতে হবে। এখন এরপর কি বসাবো, এটাই ইম্পর্টেন্ট। ডাব্লিউএস ওয়ার্ড বসানোর পরপরই আমাদেরকে সাবজেক্ট নিয়ে আসতে হবে বাক্যটার। তাহলে এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কোথায়? এই তো এটা, কেননা এখানে এটা হচ্ছে হেল্পিং ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। এরপরে মূল ভার্বের কোন ফর্ম থাকে? পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। তাহলে এই হেল্পিং ভার্ব, এটার পরে কার অবস্থান? এই বাক্যের সাবজেক্ট যেটা ইউ, কোন পার্সন এটা? সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন কাকে অনুসরণ করবে? এই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি? দ্য স্টুডেন্টস। এখন তার তো নাউন ব্যবহার করতে আমরা পারি না, তার প্রনাউন কি হবে? অনেকজন ছাত্রছাত্রী, তাদের জন্য প্রনাউন হবে দে, THY, দে। এরপর দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট হোয়াই দে। এরপরে সাবজেক্ট বসানোর পর, আমি আগেও বলছি, সাবজেক্ট বসানোর পর টেন্স অনুযায়ী পরিবর্তনটা আমাদের শুরু করে দিতে হবে। তাহলে টেন্স অনুযায়ী যখন পরিবর্তনটা শুরু করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে যে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হোয়াই দে হ্যাড, এরপরে মূল ভার্ব, হোয়াই দে হ্যাড মেড এ নয়েজ ইন দ্য ক্লাস। এখন অবশ্যই এখানে প্রশ্নবোধক চিহ্নটা উঠে যাবে, কেননা যখন আমরা কোনো প্রশ্নবোধক বাক্যকে ইনডিরেক্ট ন্যারেশন করব, অবশ্যই সেটা অ্যাসারেটিভ হয়ে যায় ইনডিরেক্ট ন্যারেশনে। সেক্ষেত্রে এই প্রশ্নবোধক চিহ্নটা আমরা কখনোই দিতে পারবো না। তাহলে এই জিনিসটা একটু বলি যে আমরা হোয়াই ডাব্লিউএস ওয়ার্ডটা বসালাম, হোয়াইয়ের পরে কি আমি অক্সিলারি ভার্ব বসেছি? না, হোয়াইয়ের পর আমি কি বসালাম? এখানে সাবজেক্ট।
তাহলে হোয়াইয়ের পরে যখন আমি সাবজেক্ট নিয়ে আসছি তাহলে বাক্যটা তো অ্যাসারেটিভ হওয়া শুরু হয়ে গেছে। তাহলে এই যে প্রশ্নবোধক বাক্য এভাবেই করে ইনডাইরেক্ট ন্যারেশন করলে অ্যাসারেটিভ হয়। আর তোমাদের আরেকটা তথ্য দিয়ে রাখি, ইনডাইরেক্ট ন্যারেশনে করার ক্ষেত্রে তোমরা দেখবে যে যেই জায়গাটাতে অক্সিলারি ভার্বের ব্যবহারটা আছে, যেই জায়গাটাতে অক্সিলারি ভার্বের ব্যবহার, ঠিক ইনডাইরেক্ট ন্যারেশনে অক্সিলারি ভার্ব যেখানে তোমার সেখানেই সাবজেক্টটা বসায় ফেলতে হবে। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এই বিষয়টা একটু মাথায় আনার চেষ্টা করো যে ডিরেক্ট ন্যারেশনে প্রশ্নবোধক বাক্যে যেই জায়গায় অক্সিলারি ভার্বটা থাকে, হেল্পিং ভার্বটা থাকে, ইনডিরেক্ট ন্যারেশনে ঠিক সেই জায়গায় আমরা সাবজেক্টটা বসাই। আমি তোমাদের বিষয়টা যদি একটু দেখাই, দেখো ডু ইউ, তাহলে এই যে শুরু এটা ডু দিয়ে, আমি ডু এর জায়গায় এখন এখানে কি নিয়ে আসছি? সাবজেক্ট। আবার ঠিক এখানে দেখো অক্সিলারি ভার্ব, এখানে আমি এই জায়গায় এখন কি নিয়ে আসছি? হোয়াইয়ের জায়গায়, হ্যাভের জায়গায় সাবজেক্ট। তাহলে যে জায়গায় অক্সিলারি ভার্ব থাকে সহজে ওই জায়গায় যদি আমরা সাবজেক্টটা এনে ফেলি, এভাবে করে এটা অ্যাসারেটিভ হয়ে যায়। পর আরেকটা বাক্য লিখলাম, এটা তোমরা একটু দেখে নাও নিজেরা, তোমরা এটা বাসায় এটার আঙ্গিকে করবে। এই ডাব্লিউএস কোয়েশ্চেনটা, এটাও ডাব্লিউএস কোয়েশ্চেন। বললাম যে হি সেড হাউ ফার, কত দূরে, কত দূর, ইজ ব্যাংকক ফ্রম ঢাকা। ওকে, আসলে ব্যাংককটা ঢাকা থেকে কত দূরে, এটাও প্রশ্নবোধক বাক্য। তোমরা অবশ্যই এই বাক্যটা বাসায় একটু করার চেষ্টা করবে আমার বোঝার আলোকে, তখন আমি বুঝবো যে তোমরা আসলে এই ক্লাসটা ফ্রুটফুলি তোমরা দেখেছো। ওকে, সো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে ইয়েস নো কোয়েশ্চেন এবং ডাব্লিউএস কোয়েশ্চেন এই দুটো ইনডিরেক্ট ন্যারেশনের পরিবর্তনটা আমরা জেনেছি। ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা ইফ বসাই, আর ডাব্লিউএস কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা ডাব্লিউএস ওয়ার্ডটা বসিয়ে পরিবর্তন করি। আর এই প্রশ্নবোধক বাক্যগুলোকে যখন আমরা পরিবর্তন করি সেগুলো আর প্রশ্নবোধক থাকে না, সেগুলো অ্যাসারেটিভ হয়ে যায়। সো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আশা করছি তোমরা সবাই এই ক্লাসগুলো মনোযোগের সহিত দেখছো, এবং তোমাদের যদি একটু উপকার হয় এই ক্লাসের মাধ্যমে, তাহলেই আমাদের এই সকল পরিশ্রম আসলে সার্থক হবে। তাই সবার সর্বাঙ্গীন উন্নতি আমি কামনা করছি। দেখা হবে আগামী কোনো আবার একটা ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।